আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। তোমাদের এখন ক্লাস নেব রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পার্ট 5 গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্র গেলুসাকের এই সূত্রটা চাপের সূত্র বিধায় আমরা চাপীয় সূত্র বলি। গেলুসাকের চাপীয় সূত্র দেখো, এর আগে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র পড়ে আসছি। গেলুসাকের এই চাপীয় সূত্রটা আমার কি চাপের সাথে তাপমাত্রার সম্পর্ক। এইখানে আমার কি থাকবে, আয়তনটা স্থির থাকবে, স্থির আয়তনে। স্থির আয়তনে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের চাপ স্থির আয়তনে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের চাপ কী হবে, পরম তাপমাত্রার সমানুপাতিক। আয়তনটা স্থির, সেই কারণে লিখলাম স্থির আয়তনে। তাহলে কী থাকবে, চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক, তার মানে পি সমানুপাতিক টি, যখন আয়তন মানে ভিটা স্থির। আমরা কিন্তু এর আগে পড়ে আসছি যে তাপমাত্রা স্থির ছিল, আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক ছিল যখন চাপ স্থির ছিল। এটাই কিন্তু বিপরীত। এখানে আমার আয়তন স্থির, চাপ পরম তাপমাত্রার সমানুপাতিক। চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যায় আমরা পড়ে আসছিলাম যে চাপ স্থির, সেখানে কি আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। যাই হোক না কেন, তো এইখানে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিই, পি ইকুয়াল টু একটা সমানুপাতিক ধ্রুবক কে টি, বা এরকম করতে পারি পি বাই টি ইকুয়াল টু কে। এখন যদি স্থির আয়তনে গ্যাসের সংখ্যা মানে কোনো গ্যাসের বিভিন্ন তাপমাত্রা হয়, পরম তাপমাত্রা বিভিন্ন যদি হয়, তাহলে বিভিন্ন পরম তাপমাত্রার ক্ষেত্রে আমার তাপমাত্রা কত হবে, T1 T2 T3 Tn পর্যন্ত কিন্তু হয়। আবার যখন Tn পর্যন্ত হবে গ্যাসের তাপমাত্রা, তখন চাপটাও আমার চেঞ্জ হবে। চাপও আস্তে আস্তে কী হবে, P1 P2 P3 Pn। তখন এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2 ইকুয়াল টু P3 বাই T3 Pn বাই Tn। এটা আমার হলো গেলুসাকের চাপীয় সূত্র। এখন আমরা এর লেখটা একটু দেখি। আমরা সবসময় বলছি অধীন চলককে উপরে দেবো, মানে চাপটা এখানে অধীন চলক পি, এখানে তাপমাত্রা টি, পি ভার্সেস টি দিয়ে আমরা লেখটা দেখাই। এখন আমার সূত্র দেখো, আমরা সূত্রে কি পেয়েছি, পি ইকুয়াল টু কে টি। তাহলে এটাকে যদি আমরা ওয়াই ধরি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্সটা আমরা কী জানি, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা কিন্তু চার্লসের সূত্র, বয়েলের সূত্র এইরকম লেখ করে আসছি, কোনটা মূল বিন্দুগামী হবে, কোনটা ঊর্ধ্বমুখী হবে। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এইখানে আমরা বিভিন্ন চাপ P1 P2 P3, আবার এইখানে আমরা বলছি আয়তন স্থির। তাহলে আমরা দেখি যে যখন লেখটা করি তিনটা আয়তনের জন্য স্থির আয়তনে কেমন পাই। V1 V2 V3, এদের মধ্যে V1 V2 V3-র মধ্যে সম্পর্কটা কেমন, কে বড় কে ছোট, সেইটা আমরা এখন বলি। এর আগে কিন্তু আমরা বলে আসছি, একই কথা বারবার বলছি, বয়েলের সূত্র, চার্লসের সূত্রেই কিন্তু আমরা এখনও করে আসছি। এরকম যদি আমরা একটা স্ট্রেট লাইন দিই, আমার তাপমাত্রা কিন্তু সমানই প্রত্যেক ক্ষেত্রে, কিন্তু চাপটা দেখো V1-এর জন্য আমার এইখানে কিন্তু আমি পাবো, V1-এর জন্য চাপ P1, V2-র জন্য P2, V3-র জন্য P3।
তাহলে P1 একটা পাচ্ছে এই বরাবর, একটা পাচ্ছে P2, আর একটা এখান থেকে P3। আমরা যদি এরকম ডট ডট লাইন দিই, দেখো এটি P1, এটি P2, এটি P3। তাহলে P1 জন্য P1 কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে, V2 জন্য তার থেকে ছোটো, V3 জন্য তার থেকে আরও ছোটো। এর মধ্যে V1, V2, V3 কে বড় হবে? এটা যখনই করবো তার আগে আমরা দেখতে পাই যে P এবং V এর মধ্যে সম্পর্কটা কি। P এবং V এর মধ্যে এটা আমরা কিন্তু বয়েলের সূত্রে শিখে আসছি। B সমানুপাতিক ব্যস্তানুপাতিক 1/P। দেখো চাপের ব্যস্তানুপাতিক আয়তন, মানে যদি আয়তন বাড়ে চাপ কমবে, চাপ যদি বাড়ে আয়তন কমবে। এইখানে দেখো আমার সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে না। V1টা বড়, P1টা দেখো P1 বড়, সেই মানে কিন্তু V1। তাহলে P1 যার বড়, V1টা তার কী হবে? ব্যস্তানুপাতিক, যেহেতু সেটা অবশ্যই বড় থাকলে কী হবে? ছোট হবে। এই হিসাবে আমরা দেখতে পারি V3-র মানটা সবচেয়ে ছোট। এই তিনটার ক্ষেত্রে V3-র মান যেহেতু সবচেয়ে ছোট, তার মানে চাপটা বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে V1, V2, V3 এদের যখন আমরা সম্পর্ক করি তখন আমরা লিখতে পারি যেহেতু V3-র ক্ষেত্রে চাপ আমার সবচেয়ে কম, বড় কে হবে? V3-র ক্ষেত্রে চাপ সবচেয়ে কম, আর চাপ এবং আয়তন ব্যস্তানুপাতিক, তার মানে এই P3 যেটা, এই P3-র জন্য আমার কি হবে? আয়তনটা সবচেয়ে বেশি হবে। এর যেহেতু চাপ কম, আয়তন বেশি হবে। এই জায়গায় সম্পর্ক আমরা লিখতে পারি V3 গ্রেটার দেন V2 গ্রেটার দেন V1। এটাই গেল সেকেন্ড চাপের সূত্র লেখ। এখন বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয় করব। বয়েলের এবং চার্লসের সূত্রের সমন্বয়। দেখো বয়েলের সূত্র কি, চার্লসের সূত্র কি? বয়েলের সূত্রে আমার কি থাকবে? বয়েলের সূত্রে একটু আগে আমরা দেখালাম V ব্যস্তানুপাতিক 1/P। এইখানে আমার ধ্রুবকটা কি? সূত্রগুলো যেহেতু আগে ব্যাখ্যা করে আসছে, এখন অত ডিটেলস বলছি না। আমার তাপমাত্রা ধ্রুবক বয়েলের সূত্রে, বা চার্লসের সূত্র, এটা বয়েলের সূত্র। বা চার্লসের সূত্র মতে V সমানুপাতিক T। এখানে আমার কি? P ধ্রুব। যখন T এবং P এই জায়গায় ধ্রুবক বলছি, দুটা যদি উভয় পরিবর্তনশীল হয়, তখন এটা যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, এটা 2 নম্বর সমীকরণ, তখন 1 ও 2 সমীকরণ থেকে আমরা এভাবে লিখতে পারি V সমানুপাতিক T × 1/P, T/P। সমানুপাতিক চিহ্ন উঠে একটা সমানুপাতিক ধ্রুবক বসাই, KT/P, আর PV = KT। এখান থেকে PV/T = K। 3 নম্বর সমীকরণ আমরা দিতে পারি। এখন চাপ P থেকে যদি P1, দেখো এই চাপটা P থেকে যদি P1, P2, P3 ইত্যাদি Pn হয়, সেক্ষেত্রে আয়তন আমার কী হবে? V1, V2, V3 ... Pn। আবার তাপমাত্রাও T1, T2, T3 ... Tn। এরকম যদি হয়, তখন এই 3 নম্বর সমীকরণকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি P1 V1/T1 = P2 V2/T2 = P3 V3/T3।
ডট 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 দিয়ে ইকুয়াল টু পিএন ভিএন বাই টিএন। মানে কিন্তু কে ইকুয়াল টু আমরা কে বলতে পারি, এগুলো মানে কে। এটি কিন্তু আমার বয়েল এবং চার্লসের সূত্র সমন্বয় সূত্র। সংক্ষেপে লিখলাম P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। এই যে কিন্তু এই যে সূত্রটা আমি যে সমন্বয় সূত্র করে যেটা পেলাম P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এখান থেকে কিন্তু আমাদের অনেক গাণিতিক সমস্যা হতে পারে, গাণিতিক সমস্যার সমাধান করা লাগতে পারে এই সূত্র দিয়ে। এইটিকে একবারে পিবি বাই কেটি যেটা আমরা প্রথমে লিখছি, এটাই কিন্তু আমার সমীকরণটিকে বয়েল এবং এই সমীকরণ যেমন এইটাকেও তেমনইভাবে কি বলা হয়, বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বিত সূত্রের সমীকরণ। আর একটু আগে যেটা আমরা করে আসলাম গেলোসাকের সূত্রে P1, সেখানে আমরা কি পেয়েছি গেলোসাকের সূত্রে P1 বাই T1 ইকুয়াল টু P2 বাই T2। এই যে আমরা এই অধ্যায়তে আমাদের যে পরবর্তীতে যে সূত্রগুলো করে আসছে প্রত্যেকটা থেকেই কিন্তু আমাদের গাণিতিক সমস্যা আসতে পারে, এখান থেকেও আসতে পারে, এখান থেকেও আসতে পারে। তো আমাদের যে ধরনের গাণিতিক সমস্যা থাকবে আমরা সেইভাবে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। দেখো একটা গাণিতিক সমস্যা আমরা লিখছি ওই রিলেটেড বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রে। 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার পারদ-চাপ, এই মানে পারদ-চাপে কোনো গ্যাসের আয়তন 1000 মিলিলিটার, কত সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 1 অ্যাটমসফিয়ার চাপে আয়তন 1200 মিলিলিটার হবে। এখানে আমার কী চেয়েছে, কত সেন্টিগ্রেড তাপমাত্রা, মানে তাপমাত্রা T2, প্রথমে একটা যেহেতু তাপমাত্রা দেওয়া রয়েছে আর একবার চেয়েছে T2-র মানটা চেয়েছে। এখানে আমরা দেখি প্রথম অবস্থা আমার কী দিয়ে আছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা লিখতে পারি তাপমাত্রা T1 সমান 273 প্লাস 17 ইকুয়াল টু 290 কেলভিন। তারপরে দেখো আয়তন দিয়ে আছে, আয়তন V1 ইকুয়াল টু 1000 মিলিলিটার। পরের ক্ষেত্রে আবার আয়তন দিয়ে আয়তন V2 ইজ ইকুয়াল টু 1200। দেখো দুই ক্ষেত্রে আমার মিলিলিটার দিয়ে আছে, যখন দুইটা থাকবে একক একই থাকলে সেটা আমরা চেঞ্জ করার দিকে যাব না, দুই কেটে যাবে, এখানেও মিলিলিটার V2-র ক্ষেত্রে মিলিলিটার। এখন পরটা দেখো আমার চাপ দিয়েছে কত সেন্টিগ্রেড তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার, চাপটা আমার দিয়েছে 1 অ্যাটমসফিয়ার। প্রথমে 750 মিলিমিটার দিয়েছিল Hg, তাহলে P1 ইকুয়াল টু 750 মিলিমিটার। P2 1 অ্যাটমসফিয়ার দিয়ে আছে, এখন আমরা বলে আসছি 1 অ্যাটমসফিয়ার যেটা সেইটা মানেই কিন্তু আমার 760 মিলিমিটার, আমরা এর আগের ক্লাসে এটা বলেছি। 1 অ্যাটমসফিয়ার মানে 760 মিলিমিটার, এখানে আছে 750 মিলিমিটার পারদ-চাপ। দেখো 1 অ্যাটমসফিয়ার দিয়ে আছে মানে 760, সেই কারণে কিন্তু এটা আমার কনভার্ট করা লাগেনি, দুইটাই মিলিমিটারে চলে আসছে, এটা 750 মিলিমিটার, এটা 760 মিলিমিটার। যদি অন্যরকম থাকতো এই জায়গায় 1 অ্যাটমসফিয়ার না দিয়ে আমার অন্য কিছু থাকতো তখন কিন্তু আমরা এক এককে নিয়ে যেতাম, যাই করবো একটা একক নিয়ে যাব। আর আমার পরবর্তীতে কত সেন্টিগ্রেড তাপমাত্রা T2-র মানটা চেয়েছে হট। এখন বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে আমরা কি জানি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। T2-র মান যেহেতু চেয়েছে T2 ইকুয়াল টু আমরা আর গুণ করি P2 V2 T1, নিচেই P1 V1। P2-র মানটা কত 760, V2-র মান 1200, T1-এর মান 290, P1-এর মান আমার কত 750, V1 1000। ক্যালকুলেশন করলে আমার কত হবে, অতএব T2 ইকুয়াল টু 352.64,
এটা কিন্তু আমরা ক্যালভিনে পেয়েছি, কিন্তু দেখো আমার এখানে বলছে কত সেন্টিগ্রেড তাপমাত্রা। এইখানে যদি তোমরা রেখে দাও মার্কস পাবা না, ভুল হবে, কারণ আমার শেষে সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমার না দেওয়া থাকতো যে কত তাপমাত্রা আমরা এখানেই দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আমার উল্লেখ করেছে যে কত সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন এরকম হয়, সেন্টিগ্রেড দিয়েছে। এখন দেখো আমরা যখন সেন্টিগ্রেড বা সেলসিয়াস থেকে যখন ক্যালভিনে নিচ্ছি তখন কী করছে 273 যোগ দিচ্ছে। এটার ক্ষেত্রে দেখো 273 যোগ দিয়েছি। তাহলে আমি যদি বিপরীতভাবে সেন্টিগ্রেডে আসতে হয় তখন অবশ্যই ক্যালভিন থেকে 273 বিয়োগ দিতে হবে। ক্যালভিন থেকে 273 বিয়োগ দিলে অবশ্যই তখন আমার কিসে চলে আসবে, সেন্টিগ্রেডে চলে আসবে। তাহলে আমরা এই জায়গায় দেখি যে লিখতে পারি অতএব সেন্টিগ্রেড স্কেলে তাপমাত্রা সমান 352.64 মাইনাস 273, আমার কত আসছে 79.64 ডিগ্রি সেলসিয়াস। এইটা আমার অ্যান্সার। আবার আমরা যেটা গেলোসাকের সূত্রের কথা বলে আসছি যে P1 T1 বাই P2 T2, এখান থেকে যদি আমার এরকম চাপ দেওয়া থাকে, আয়তন দেওয়া মানে তাপমাত্রা দেওয়া থাকে, আর একটা চাপ বের করতে বলে আমরা অবশ্যই পারবো। এই ক্ষেত্রে আমি আর একটা জিনিস বলি, তোমাদের বলি তোমরা বাসায় করবা, যে অনেক সময় আসে একটা চাপ দেওয়া থাকে আর একটা চাপ দেওয়া বলবে সিলিন্ডারটি সহ্য করতে পারবে কিনা। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে চাপটা দিয়ে আছে আমরা যে মানটা পাবো তার থেকে যদি সেই মানটা বড় হয়ে যায় তখন কিন্তু সহ্য করতে পারবে না, আর যদি প্রদত্ত মান থেকে ছোট হয় তাহলে তখন ওইটা কি করতে পারবে, সহ্য করতে পারবে। এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বাসায় তোমরা দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এ জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ।